তাতে সবাই একটু খেয়াল করে আমরা এই ম্যাথটা করি। পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ ইন্টিজার্স ইজ 600 বলতেছে। খেয়াল করো, দেখো তিনটা প্রোডাক্ট মানে তো জানো, প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। আমি যখন হচ্ছে ম্যাথ শেখা শুরু করছি আমি কিন্তু জানতাম না প্রোডাক্ট মানে গুণফল। ওকে, সো তিনটা সংখ্যা ধরো, একটা সংখ্যা হচ্ছে এ গুণ বি গুণ সি ইকুয়ালস টু 600 দেয়া আছে, এভাবে করে দেয়া আছে। বলতেছে প্রোডাক্ট অফ 3 পজিটিভ নাম্বার, তিনটা পজিটিভ সংখ্যার গুণফল দেওয়া আছে কত? 600। ইফ ওয়ান অফ দ্য ইন্টিজার্স ইজ 5, বলতেছে একটা ইন্টিজার হচ্ছে 5, একটা ইন্টিজার হচ্ছে কি 5, তার মানে সরি একটা ইন্টিজার বলতেছে ইফ ওয়ান অফ দ্য ইন্টিজার্স ইজ 5, হ্যাঁ মানে যে কোনো একটা হচ্ছে 5। তাহলে আমি কি করব? আমি হচ্ছে একটা যে কোনো একটাকে রিপ্লেস করি, আমি এ কে রিপ্লেস করি। তাহলে মানে এ গুণ বি, সরি 5 গুণ বি গুণ সি ইকুয়ালস টু আমার 600। ওকে, তাহলে আমি দেখতেছি বি ইন্টু সি ইকুয়ালস টু চলে আসতেছে 600 ডিভাইডেড বাই 5, তার মানে বি ইন্টু সি ইকুয়ালস টু আসতেছে 120। বি ইন্টু সি আসতেছে 120। সবাই একটু খেয়াল করি দেখি, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু? হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু মানে ছোট সংখ্যা চাচ্ছে আমার কাছে চাচ্ছে ছোট সংখ্যা। হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য সাম অফ দ্য আদার টু, তার মানে অন্য দুইটা সংখ্যার যোগফলের সবচেয়ে ছোট কোনটা? খেয়াল করো, দেখো আমার কাছে চাচ্ছে হচ্ছে বি প্লাস সি এর ছোট ভ্যালু, বি প্লাস সি এর ছোট ভ্যালু চাচ্ছে আমার কাছে। ওকে, এখন 120 কত ভাবে হইতে পারে? সবাই একটু খেয়াল করি আমরা, 120 কত ভাবে হইতে পারে? এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, হইতে পারে 2 ইন্টু 60, হতে পারে 3 ইন্টু 40, হ্যাঁ হতে পারে 4 ইন্টু 30, ঠিক আছে, হতে পারে 5 ইন্টু 24, হতে পারে 6 ইন্টু 20, হতে পারে 12 ইন্টু 10। ওকে, এইভাবেই কিন্তু আসতেছে। ওকে, সো এখন আমার দরকার হচ্ছে সবচেয়ে ছোট যোগফল। এইভাবেই কিন্তু 120 পাবো আমরা, এইভাবেই কিন্তু 120 পাবো। আর একটা পাইতে পারি আমরা 1 গুণ 120, এইভাবে পাইতে পারি। ঠিক আছে, এখন সবচেয়ে ছোট যোগফল কোনটাতে আসতেছে? সবচেয়ে ছোট দেখো 5 যোগ 24 যদি দেই 29 আসতেছে, 6 যোগ 20 যদি যোগফল চাচ্ছে, কিন্তু আমরা কিন্তু গুণ আকারে দেখাচ্ছি, কিন্তু চাচ্ছে কিন্তু যোগফল। অনেকে হচ্ছে গুণ করে দিবে, যোগটাই আনতে পারবে না, যোগটা চাচ্ছে ছোট সংখ্যা। তাহলে 5 গুণ 24 করলে আসতেছে 29, 6 গুণ 20, 6 যোগ 20 করলে আসতেছে 26, আর 12 যোগ 10 করলে আসতেছে 22। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 22, 22-এর চেয়ে ছোট আসার সম্ভাবনা নাই। তাহলে উত্তরটা হচ্ছে 22, উত্তরটা হচ্ছে 22। ওকে ওকে, ক্লিয়ার সবাই? চলে আসতেছি পরের অঙ্কে। খেয়াল করো, দেখো প্রফিট ইন্টারেস্টের ম্যাথ গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটে কিন্তু 3 থেকে 4টা ম্যাথ আসছিল এই প্রফিট লস এবং ইন্টারেস্টের। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে করি। আসিফ ইনভেস্টেড টাকা 5000, আসিফ 5000 টাকা ইনভেস্ট করছে at an annual interest rate of 7%। 7%-এ কি করছে? যেহেতু ক্যালকুলেটর থাকবে না তোমাদের পরীক্ষায়, সো 7%-এ সে ইনভেস্ট করছে। হাউ মাচ উইল হি আর্ন আফটার 1.5? যেহেতু কিছু বলে নাই, তার মানে সিম্পল ইন্টারেস্ট রেট আমরা কি করব? সিম্পল ইন্টারেস্ট রেটে ইন্টারেস্ট ইকুয়ালস টু আই ইকুয়ালস টু পি আর এন। ক্লাস 8-এ পড়ে আসছি, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট,
আর n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। আচ্ছা, তাহলে 5000 টাইমস 7 ডিভাইডেড বাই 100। কেন 7 ডিভাইডেড বাই 100 হলো? কারণ 7% মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 100, আর এটা 1.5। তাহলে এই 0 0 কেটে দিচ্ছি, 0 0 কেটে দিচ্ছি, তাহলে থাকছে 50 × 7। 50 × 7 দিলে কত হয়? 350। 50 × 3 5 7 35, 350 টাইমস 1.5। 350 টাইমস 1.5 দিলে কত আসতেছে? আমরা জানি 350-এর অর্ধেক হচ্ছে 175। তার মানে এটার সাথে 175 যোগ করলেই হচ্ছে, তার মানে 525। তাহলে 1.5 বছরে সে কত টাকা আর্ন করবে? 525 টাকা আর্ন করবে। ওকে, ঠিক আছে। ওকে ওকে, আমরা চলে আসতেছি কম্পাউন্ড ইন্টারেস্টেড। সবাই একটু খেয়াল করো, কম্পাউন্ড ইন্টারেস্টের যে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কম্পাউন্ড ইন্টারেস্টেডে এই ধরনের ম্যাথ চলে আসে এবং আমরা কিন্তু এই জিনিসগুলা খুব হাতে ক্যালকুলেশন করতে না পারার কারণে দেখা যায় পারি না। সবাই একটু খেয়াল করে দেখি। অপার ইনভেস্টেড 5000 টাকা, আবার 5000 টাকা এট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 8%। তাহলে 5000 টাকা ইনভেস্ট করছে 8% অ্যানুয়াল রেটে, 8% অ্যানুয়াল রেটে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এখানে কিন্তু বলে দিছে ইন্টারেস্ট রেটটা কি? কম্পাউন্ড হচ্ছে। ইন্টারেস্ট রেটটা কি হচ্ছে? কম্পাউন্ড হচ্ছে। ইন্টারেস্ট রেটটা কম্পাউন্ডেড। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট রেটের নিয়মে করলে হবে না। হাউ মাচ উইল হি আর্ন আফটার 2 ইয়ার্স? 2 বছর পরে সে কত টাকা পাবে? এখন খেয়াল করো, দেখো এই কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের ফর্মুলা হচ্ছে 1 + i⁻n মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে p × 1 + r⁻n, আর i যাই দিই না কেন, মাইনাস p। আর আমরা কি এভাবে করব? এভাবে করতে গেলে আমরা কি করতে পারবো? আমরা কিন্তু করতে পারবো না। সবাই একটু খেয়াল করি দেখি। আমরা প্রথমে 5000-এর 8% বের করব। আমরা 5000-এর 8% বের করব। 5000-এর 8% বের করব। 5000-এর 8% কত হয়? খেয়াল করি দেখি। 5000 টাইমস 8 ডিভাইডেড বাই 100, এটা কেটে দিব। তার মানে 5000-এর 8% হচ্ছে 400। 1 বছর পরে 400 টাকা পাবে। খেয়াল করি দেখি। আমরা কি করব? আমরা এরকম বক্স করে ফেলব, এরকম বক্স করে ফেলবো। সবাই একটু খেয়াল করি দেখি। সো আমার প্রথম বছরে এটা হচ্ছে 5000, প্রথম 0 টাইম 0-তে, টাইম 1-এ এটা হয়ে গেছে কত? 5400 কিন্তু। ঠিক আছে, এই যে 400 টাকা এটার সাথে কি কম্পাউন্ডের যোগ হয়েছে? এটার সাথে প্রিন্সিপালের সাথে যোগ হয়েছে। এখন আমার কি করতে হবে? এইটার 5400-র উপর, 5400-র উপর আমার কি করতে হবে? 8% ধরতে হবে। 5400-র উপর আমার 8% ধরতে হবে। 5400 টাইমস 8 ডিভাইডেড বাই 100। 0 0 কেটে দিলাম। ঠিক আছে, 0 0 কেটে দিলাম। এখন 54 × 8 দিতে গেলে তো আমাদের অনেক কষ্ট, ঠিক না? খুবই সহজ। আমরা জানি 50 × 8 দিলে 400 হয়, আর 4 × 8 = 32, তার মানে 532। তাহলে প্রথম বছরে আমরা চাচ্ছি 532 কেন দিলাম? 432। 5 × 8 = 40, 400 আর 4 দিয়ে 8কে গুণ করলে 32, 4 × 8 = 32। তাহলে প্রথম বছরে পাচ্ছি 400, পরের বছরে পাচ্ছি 432। তাইলে এটার সাথে 432 যোগ হয়ে 5832। আমার ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 5000, এইখান থেকে 2 বছর পরে আমি পাচ্ছি 5832। এইভাবে এটা থেকে মাইনাস করেও বের করতে পারি, অথবা এই 400 আর এই 432 যোগ করে হয়ে গেল 832। তাহলে 2 বছর পরে
আমি পেয়ে যাব 832 টাকা আর্ন করব। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আমরা বের করলাম। আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করি না, আমরা জাস্ট হচ্ছে ম্যানুয়ালি অপারেশনটা করছি। সবাই ম্যানুয়ালি এইভাবে, তোমরা কিন্তু যেভাবে বললাম কম্পাউন্ডেড থাকলে কম্পাউন্ডের ইন্টারেস্টটা তোমরা বাসায় বসে এরকম যে কোনো একটা ভ্যালু ধরে ওইটার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার টেকনিক কিন্তু শিখে গেলা। ওকে, এভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে তত বেশি তোমরা ফ্লুয়েন্ট হচ্ছ। ওকে ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট রেটের ম্যাথ দেখাইলাম। সিম্পল ইন্টারেস্টের ম্যাথটা খুবই সহজ, পরীক্ষা আসলে পারার কথা। কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ এই বছর আসতে পারে, সো এটা দেখাই দিলাম। চলে যাব হচ্ছে প্রফিট লসের ম্যাথে। সবাই একটু খেয়াল করে দেখি। An article is purchased for টাকা 500, তাহলে 500 হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসকে আমরা কি লিখব? কস্ট প্রাইসকে আমরা কি লিখব? কস্ট প্রাইসকে আমরা লিখব হচ্ছে সিপি। ওকে, কস্ট প্রাইস সিপি। ওকে, and sold for টাকা 400, তাহলে সোল্ড প্রাইস কত? সেল প্রাইস কত? সেল প্রাইস হচ্ছে 400, এটাকে আমরা কি বলবো? এসপি। ওকে, খেয়াল করে দেখো, ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। যেটা কিনছি 500-তে, যেটা কিনছি 500-তে, সেল করছি 400-তে, তার মানে এটাতে আমার লস কত? লস কিভাবে বের করব? লস কিভাবে বের করতে হয়? লস হচ্ছে যেভাবে বের করতে হয়, সেল প্রাইস। লস কিভাবে বের করতে হয়? লস হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস। কস্ট প্রাইস যদি বড় হয়, কস্ট প্রাইস যদি বড় হয় তাহলে কস্ট প্রাইস থেকে সেল প্রাইস মাইনাস করতে হবে, তখন লস। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 500 টাকায় কিনলাম, সেল করছি 400 টাকায়, তার মানে আমার লস হচ্ছে 100। তার মানে আমার লস হচ্ছে 100। সবাই একটু খেয়াল করি দেখি, আমরা একটু খেয়াল করি দেখি। এটা হচ্ছে আমার লস। তাহলে লস পার্সেন্টেজ কিভাবে বের করব? লস পার্সেন্টেজ, কোনো কিছুর পার্সেন্টেজ আমরা যখন হচ্ছে সেল প্রাইস থেকে মানে প্রফিট আর লস পার্সেন্টেজ বের করতে চাই, তখন আমাদের কি করতে হয়? কস্ট প্রাইস দিয়ে ভাগ করতে হয়। আমাদের লস হচ্ছে 100, আমাদের কস্ট প্রাইস, আচ্ছা এই সূত্রটা আগে একটু লিখে দিই। সূত্র হচ্ছে লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস, সবসময় মনে রাখবো, ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। ওকে, সো এই অনুযায়ী আমার লস হচ্ছে 100, আমার কস্ট প্রাইস হচ্ছে 500 ইন্টু 100। এটা দিয়ে এটাকে কাটবো, 0 কেটে দিলাম, 5 দিয়ে 100কে 20, তাহলে আমাদের লস পার্সেন্টেজ হচ্ছে 20%। 20% লস। সবসময় কস্ট প্রাইসের উপর কি ধরতে হবে? পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? চলে আসবো আরেকটা ম্যাথে, আরেক ধরনের ম্যাথে। এই ধরনের ম্যাথই কিন্তু পরীক্ষায় আসে। প্রফিট লস থেকে গত বছর এই ধরনের ম্যাথই আসছিল। সবাই একটু খেয়াল করে দেখি। আ ম্যান সোল্ড আ ফ্যান ফর টাকা 465। একটা লোক 465 টাকায় একটা ফ্যান সেল করছিল। তাহলে এটা হচ্ছে এসপি। এখন আর ইলাবোরেশন করে লিখলাম না, এটা হচ্ছে এসপি, সেল প্রাইস। ফাইন্ড আউট দ্য কস্ট হি ইনকার্ড এ লস অফ 7%। সবাই একটু খেয়াল করো, দেখো, ফাইন্ড আউট দ্য কস্ট হি ইনকার্ড এ লস অফ 7%। তার মানে এই যে সে যে সেল করছে 465 টাকায়, এইখানে তার লস হয়েছে কত পার্সেন্ট? 7%। সবাই একটু খেয়াল করে দেখি। যদি কস্ট প্রাইস 100 হয়, যদি কস্ট প্রাইস 100 হয়, তাহলে তার লস কত? লস হচ্ছে 7। তাহলে তার সেল প্রাইস কত? সেল প্রাইস হচ্ছে 93। কারণ মাইনাস করব, ঠিক না? কারণ মাইনাস করব, একটু আগে দেখে আসলাম। তার মানে আমি বলতে পারতেছি 93% অফ কস্ট প্রাইস ইকুয়ালস টু কত? 465। তাহলে কস্ট প্রাইস যত হবে তার 93%ই তো হচ্ছে সেল করছি আমরা,
তাহলে কস্ট প্রাইসে 93% ইকুয়ালস টু 465। আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তাহলে কস্ট প্রাইস ইকুয়ালস টু কত হবে? কস্ট প্রাইস ইকুয়ালস টু হবে 465 ডিভাইডেড বাই 93%। অফ মানে গুণ, অফ মানে গুণ, তাহলে ডিভাইড করে দিব। ওকে ওকে, এখন এইটাকে কিভাবে বের করব? সবাই আমরা একটু জাস্ট মনোযোগ দিলেই এই ক্যালকুলেশনটা মনে হবে যে আরে এটা তো অনেক বড় ক্যালকুলেশন, কিভাবে পারবো? সবাই একটু খেয়াল করে দেখি। এখানে এটা 100 থেকে 7% দূরে, আর এটা হচ্ছে 500 থেকে 35 দূরে। সবাই একটু খেয়াল করে দেখি, 35 দূরে। হ্যাঁ, তো 5 বার কিন্তু ভাগ যাচ্ছে, 35কে কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে। তো আমি বুঝতে পারতেছি যে এইটাতে ডিভিজিবল হবে কয়বার? 5 বার। আমরা যদি হচ্ছে 93 ইন্টু 5 দেই, দেখি তো কত আসে। দেখো 4 নং 5 নং 45, 90 ইন্টু 5 দিলে 450, আর 3 5 15, 15 যদি যোগ করে দেই 465 চলে আসে। ঠিক আছে, তাহলে 90 থেকে 5 বার ভাগ যাচ্ছে, তাহলে ইন্টু 100 তো করতেই হবে, ঠিক না? 100% আছে, তাহলে কস্ট প্রাইস হচ্ছে কত? 500। কস্ট প্রাইস হচ্ছে কত? 500। আমার কস্ট প্রাইস জানতে চাইছে, কস্ট প্রাইস হচ্ছে কত? 500। কস্ট প্রাইস হচ্ছে কত? 500। ওকে, ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, এবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব। পরীক্ষায় এই ধরনের জিনিস দিয়ে দিবে, তুমি কনফিউজড হয়ে যাবা, কনফিউজড হয়ে যাবা যে আসলে এই জিনিসটা কী হবে। এটা জিনিসটা না জানা থাকলে তুমি কনফিউজড হয়ে যাবা। ওকে, সবাই একটু খেয়াল করে দেখো। কস্ট প্রাইস সিপি আমরা একটু আগে অঙ্ক করে আসলাম, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জানি, অলরেডি কিন্তু আমরা এই জিনিসটা জানার কথা আমার। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে কস্ট প্রাইস, মানে যে দামে ক্রয় করে থাকি, ক্রয় মূল্য, যে দামে ক্রয় করে থাকি সেটাই হচ্ছে আমার কস্ট প্রাইস। সেল প্রাইস বা ডিসকাউন্টেড প্রাইস, যে দামে বিক্রয় করে থাকে, যে দামে বিক্রয় করে থাকে, বিক্রয় মূল্য, যে দামে বিক্রয় করে থাকে বা বিক্রয় মূল্য। আর এই কস্ট প্রাইসের থেকে মার্ক করা থাকে কোন একটা প্রাইস, কোন একটা প্রাইস দেয়া থাকে, কোন একটা প্রাইস দেয়া থাকে, মার্ক করা থাকে, বা লিস্টেড প্রাইস। ধরো একটা প্রোডাক্ট কিনলো হচ্ছে কি, যে দামে, একটা প্রোডাক্ট যে দামে কিনলো, প্রোডাক্ট যে দামে কিনলো তার থেকে একটু বাড়ায় লিখলো। ওকে, তো সেটাই হচ্ছে মার্ক প্রাইস। ধরো কিনছে 5,000 টাকায়, কিন্তু এটার দাম দিছে হচ্ছে 6,000 টাকায়, কিন্তু 6,000 টাকায় কি বিক্রি করবে কিনা সেটা শিওর না, বাট বিক্রয় করার জন্য সে 6,000 টাকা লিস্ট করে রাখছে। এটা হচ্ছে লিস্টেড প্রাইস বা মার্ক প্রাইস। ওকে, আর ডিসকাউন্টেড প্রাইস যে দামে বিক্রি করলো বা যে দামে সেল করলো সেটাই হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস বা সেল প্রাইস। ওকে, এই জিনিসটা একটু সবাই একটু মাথায় রাখতে হবে আমাদের। এটা নিয়ে একটা অঙ্ক ম্যাথ আছে, চলো আমরা এই ম্যাথটা করি। ওকে, চলো আমরা এই ম্যাথটা করি, সবাই একটু মনোযোগ দিই। সবাই আমরা একটু মনোযোগ দিই, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। দেখি, আ ম্যান হু মার্কড হিজ গুডস আপ বাই 50%। খেয়াল করে দেখো, গুডসকে কি করছে? মার্ক আপ করছে, মার্ক আপ করছে। মার্ক আপ মানে কি? বাড়ানো, দাম বাড়ায় দিছে। ধরো তার কস্ট প্রাইস যেহেতু হচ্ছে এখানে কত দাম ছিল সেটা বলে নাই, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, ধরে নিলাম তার কস্ট প্রাইস হচ্ছে 100। ঠিক আছে, আর তাহলে মার্ক আপ প্রাইস কত? মার্ক আপ করছে, মার্ক আপ প্রাইস কত তাহলে হবে? 150 অবভিয়াসলি, কারণ সে 50% বাড়াইছে, 100 টাকার জিনিসে 50 টাকা বাড়ায়া লিখছে, তাহলে 150 টাকা বানাইছে। ওকে, সাবসিকুয়েন্টলি অফারড আ ডিসকাউন্ট অফ 20%। তাহলে কোনটার উপর ডিসকাউন্ট দিবে? অবশ্যই মার্ক প্রাইসের উপর 20% ডিসকাউন্ট দিবে।
কস্ট প্রাইসের উপর তো 20% ডিসকাউন্ট দিবে না। অন দ্য মার্ক প্রাইস, দেখো যদিও এখানে বলে দিছে, পরীক্ষা যদি নাও বলে থাকে বুঝাই যাওয়ার কথা যে ডিসকাউন্ট করতে হচ্ছে কি মার্ক প্রাইসের উপর, কারণ যেহেতু কস্ট প্রাইসের 50% বাড়ায় দিছে আর এখন হচ্ছে 20% ডিসকাউন্ট দিছে। ওকে, এখন বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস। আগে প্রফিট অ্যান্ড লস বের করতে হবে। যদি 20% ডিসকাউন্ট দেয় কোন প্রাইসের উপর, এই প্রাইসের উপর, এই প্রাইসের উপর যদি 20% ডিসকাউন্ট দেয় তাহলে 150-এর 20% কত, 150-এর 20% কত, 30, ঠিক না? তার মানে 30 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা কত টাকায় সেল করা হয়েছে, 120 টাকায় সেল করা হয়েছে। 30 টাকা ডিসকাউন্ট, দাম ধরছিল 30 টাকা, তাহলে 120 টাকা, ঠিক না? বিয়োগ করলাম, ওকে, 120 টাকায় সে সেল করছে, তার কস্ট প্রাইস কত, 100, সেল করছে কততে, 120 টাকায়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট কত, 20%, 20% কততে, অবশ্যই 100-তে, 100 টাকাই ধরছি আমরা, 100-তে 20%, তাইলে তার প্রফিট হয়েছে। কিভাবে বুঝলাম প্রফিট হয়েছে, সে কিনছে 100 টাকায়, সেল করছে 120 টাকা, তার মানে তার 20% প্রফিট। ওকে, ক্লিয়ার সবাই? সবাই আশা করি বুঝতে পারছো। পরের ম্যাথটাতে চলে যাব, সবাই একটু খেয়াল করি দেখি, সবাই একটু খেয়াল করি দেখি। বাই সেলিং আ জিন্স ফর 432 টাকা, একটা জিন্স 432 টাকায় সেল করছে, এটা হচ্ছে সেল প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। ওকে, বলছে রূপা লসেস 4%, তাহলে 4%, একটু আগে এই ধরনের একটা ম্যাথ করে আসলাম না, যে দিস ইজ 96% অফ কস্ট প্রাইস। যেহেতু 4% লস হয়েছে, তার মানে কস্ট প্রাইসের থেকে 4% কমে দিলে, কস্ট প্রাইস যদি 100 হয়, 4% কমে দিলে 96% অফ কস্ট প্রাইস ইকুয়ালস টু 432। ওকে, ফর হাউ মাচ শুড রূপা সেল ইট টু গেইন 6%, মানে সে 6% গেইন করতে চায়। আচ্ছা, সে 6% গেইন করতে চায়, ওইটুকু আমরা যাচ্ছি না, আমরা আগে কস্ট প্রাইসটা বের করতে হবে আমাদের। কস্ট প্রাইসটা আমরা কিভাবে বের করব, এর আগে যেই ম্যাথটা করছিলাম, এই যে এভাবে দিয়ে ভাগ করব, ঠিক না? এখন কি করা যায়, এখন কি করা যায়, এখন কি করা যায়, এটা কত দিয়ে ভাগছে, তাহলে আমরা দেখি, এই জিনিসটাকে নিয়ে আসি, এই জিনিসটাকে নিয়ে আসি, 432 ডিভাইডেড বাই 96 ইন্টু 100 দিব, এটা হচ্ছে বিষয়। আমরা একটু কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 1, 0, 4 32, এটা 4 দিয়ে কাটলে 2 আর 4 24, হ্যাঁ, ওকে। 12 দিয়ে কাটা যায় এটাকে, এটা 2 থাকে, আর এটাকে 12 দিয়ে কাটলে থাকে হচ্ছে 8 12 96, 9 12, ইয়েস, পেয়ে গেছি। তার মানে এটা আসতেছে 450। কিভাবে আসলো, 9-কে 2 দিয়ে ভাগ করলে 4.5 আর 100 দিয়ে গুণ করলে 450, তাহলে কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম কত, 450। এখন সে চায় কত পার্সেন্ট গেইন, সে কিন্তু 6% গেইন চায়, তার মানে সে 450-এর 6% চায়, 450-এর সে 6% চায়। 450-এর 1% কত, 450-এর 1% কত, 4.5, 450-এর 1% কিন্তু 4.5, ঠিক আছে? তাহলে 6% কত, 6 দিয়ে গুণ করব, 4 6 24 আর অর্ধেকে 3, 27 টাকা গেইন। তাহলে বলতেছে আমার কাছে হাউ মাচ শুড রূপা সেল, তাহলে কত টাকায় সেল করবে, 450 টাকায় কিনে 27 টাকা যদি সে গেইন করতে চায়, 450 যোগ 27, তাহলে কত হয়, তাহলে কত হয়, 477 টাকায় তার সেল করতে হবে। ওকে, সো দুইটা স্টেপ, হ্যাঁ, একটা স্টেপে হচ্ছে আমরা কস্ট প্রাইস বের করি, আর একটা স্টেপে হচ্ছে আমরা সেলিং প্রাইস বের করব অন এ ডিফারেন্ট পার্সেন্টেজ। ওকে, সো আজকে এই পর্যন্ত তোমাদের জন্য ছিল এই ম্যাথটা, আজকে তোমাদের জন্য
এই পর্যন্ত ছিল ম্যাথ ক্লাসটা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আজকে কিন্তু 3টা চ্যাপ্টার তোমাদের কভার করছি। তোমাদের কিন্তু হচ্ছে বাসায় বসে বসে এখন সময় আছে আর 1 মাসের মতো, এই 1 মাসে তোমাদের হচ্ছে বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।